শুনেছি ফ্যামের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। ফ্যাম অর্থাৎ ফিয়ারলেস এআইটিসি মেম্বার্স। সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু যারা তৃণমূল কংগ্রেস করে, যারা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথে আজ সংগ্রাম আন্দোলন করে এগিয়ে চলেছে রাজনীতির পথে, আমরা প্রত্যেকেই কিন্তু তাহলে ফ্যাম, আমরা প্রত্যেকেই কিন্তু ফিয়ারলেস এআইটিসি মেম্বার। তাই আমি অসংখ্য অভিনন্দন জানাচ্ছি ফ্যামকে। তারা একটি অত্যন্ত সুসংগঠিত বরিষ্ঠ আমাদের দলের একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, এবং নির্দিষ্টভাবে আজকে তারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের না, আমাদের গোটা সমাজকে, আমাদের রাজ্যকে যে একটা আজব প্রক্রিয়া মানে পর্যদস্ত করবার চেষ্টা করছে, সেই প্রক্রিয়া সম্বন্ধে সচেতনতা বাড়িয়ে মানুষের কাছে এই একাধিক লাইভগুলোর মাধ্যমে পৌঁছে গিয়ে কিন্তু তারা শুধুমাত্র ফিয়ারলেস এআইটিসি মেম্বার হিসেবে না, তারা নিজেদের পরিচয় দিচ্ছে ফিয়ারলেস রাজ্যবাসী, ফিয়ারলেস সিটিজেন্স অফ আওয়ার স্টেট ওয়েস্ট বেঙ্গল। তাই অসংখ্য ধন্যবাদ তাদের। আর একেবারেই আজকে যে টপিক নিয়ে আমি কথা বলছি, সেই টপিক নিয়ে আমি পৌঁছে যাব, একদম টপিকের মূলে চলে যাচ্ছি। আর তার আগে আমার ফেসবুক পেজ থেকেও লাইকটা একটু শেয়ার করে দিচ্ছি। SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ একটি সম্পূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া, যেই প্রক্রিয়া শুধু এই প্রথমবার না, বহুবার এর আগে হয়েছে। তাই সবতেই কোনো সমস্যা, কোনো অসুবিধে থাকার জায়গা না। কিন্তু আজকে একেবারে মানে স্পষ্টভাবে একটা কথা বলেই শুরু করতে হয়, যারা শুধু সংবিধান বা গণতন্ত্রকে শুধুমাত্রই রাজনৈতিক উপকরণ হিসেবে ব্যবহার করে, কিন্তু সংবিধানকে বোঝে না, গণতন্ত্রকে বোঝে না, মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকারকে বোঝে না, তাদের জন্য বলবো যে a democracy is not just the right to vote. Democracy is also the right to be counted. অর্থাৎ আমাদের গণতন্ত্র কিন্তু শুধুমাত্র আমাদের ভোটাধিকার দিচ্ছে এটা না, আমাদের নাগরিকত্ব হিসেবে গণ্য হতে দিচ্ছে। We have to be counted as citizens of India. এটার সাথে SIR এর একটা SIR ওতপ্রোতভাবে জড়িত, কারণ আলাদা করে আর বলার অবকাশ থাকে না। আপনারা ইতিমধ্যেই প্রত্যেকেই অবগত যে SIR তো শুধু নাম কা SIR, হচ্ছে তো বকলমে NRC, হচ্ছে তো বকলমে ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া না। ভোটার তালিকা থেকে কি করে বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া যায় এবং রাজনৈতিক ফায়দা তোলা যায় তার প্রক্রিয়া, যাকে আমাদের শীর্ষ নেতৃত্ব বলেছে সাইলেন্ট ইনভিজিবল রিগিং। সাইলেন্ট অর্থাৎ প্রতিষ্ঠান, ইলেকশন কমিশন, সংবিধানের পেছনে লুকিয়ে দাঁড়ানো একটি মানে শয়তানি মনোভাব। সাইলেন্ট, ইনভিজিবল, কারণ আপনি দেখতে পাচ্ছেন না, এখানে কেউ ভোট বাক্সে এসে চুরি করছে না, এখানে কেউ আপনার সামনে ইভিএম এ কারচুপি করছে না, এখানে একেবারে রুট যেটা হচ্ছে আমাদের ভোটার তালিকা, সেই তালিকায় রিগিং চলছে, অর্থাৎ সাইলেন্ট ইনভিজিবল রিগিং। এই জন্যই SIR কে আমরা নাম দিয়েছি সাইলেন্ট ইনভিজিবল রিগিং। এই SIR প্রসেসের বিরোধিতা তৃণমূল কংগ্রেস করছে না, এই ন্যারেটিভটা বারবার চালানো হচ্ছে এবং আমাদের বিরোধী দলেরা এই ন্যারেটিভটা চালাচ্ছে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি স্পেশালি, যাদের জন্য একদম মানে কি বলবো, জামাই ষষ্ঠীতে থালা সাজিয়ে যেরকম জামাইকে খাবার দেওয়া হয়, ঠিক তেমন ভাবেই বলতে অত্যন্ত লজ্জা লাগে যে ইলেকশন কমিশন, যেই ইলেকশন কমিশনের কাজ ভারতবর্ষের ভোটাধিকার রক্ষা করা, ভারতীয় জনতা পার্টির ভোটাধিকার রক্ষা করা না, সেই ইলেকশন কমিশন কিরম সুন্দর থালা সাজিয়ে যার সামনে এই ভোটার লিস্ট প্রেজেন্ট করছে রাজনৈতিক ফায়দা যাতে তারা তুলতে পারে, তার নাম ভারতীয় জনতা পার্টি। এটা নিয়ে তো আর কোনো দ্বিমত থাকতে পারে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যখন দেখছি যে আমাদের এই SIR প্রক্রিয়া, যেই প্রক্রিয়া সম্পূর্ণ সাংবিধানিক হওয়ার কথা ছিল, এই প্রক্রিয়ার বিরোধিতা আমরা করছি না, ন্যারেটিভটা চালানো হচ্ছে যে আমরা করছি। আমরা কিসের বিরোধিতা করছি?
আমরা বিরোধিতা করছি যেই পদ্ধতিতে এসআইআর করা হয়েছে তার বিরোধিতা। কেন? কারণ এই যে এসআইআর চলছে, এই এসআইআর কে একেবারে নির্দ্বিধায় বলা যেতে পারে রাজনৈতিকভাবে নির্দিষ্ট সময় সিলেক্ট করে এসআইআর, প্রাতিষ্ঠানিকভাবে কোনো এক রাজনৈতিক দলকে সহায়তা করে দেবার এসআইআর, প্রশাসনিকভাবে ত্রুটিপূর্ণ অগোছালো পরিকাঠামোহীন এসআইআর এবং মানবিকভাবে সামাজিকভাবে মানুষকে বিপর্যয়ের মুখে ঠেলে ফেলা এসআইআর। এই চারটে টপিক নিয়েই ব্যাখ্যা শুরু করব। প্রথমেই আসি রাজনৈতিক সময়। 2026 2002-3 সালে শেষবারের মতন এসআইআর হয়েছিল। 2026-এ আমাদের নির্বাচন। 2026-এর আগে থেকে নানান রকম প্রক্রিয়া এরা করেছে, মানে ভারতীয় জনতা পার্টি করেছে পশ্চিমবঙ্গকে দখল করবার। অর্থাৎ ভোটে তো দেখুন এরা জিতে আসতে পারবে না, এই রিয়ালিটি চেকটা এদের অনেক আগেই হয়ে গিয়েছিল। তাই এরা কি করলো? দেখুন, তৃণমূল কংগ্রেসের অনেক শাখা সংগঠন আছে। ধরুন তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, মহিলা কংগ্রেস, আইটি সেল এবং প্রায় 18 থেকে 19টা শাখা সংগঠন আছে তৃণমূলের। ভারতীয় জনতা পার্টির এটা তো আপনাদের সকলকেই মানতে হবে যে সরেজমিনে in the grassroots, in the grounds, ভারতীয় জনতা পার্টির ফুটপ্রিন্ট শূন্য, তাদের সংগঠন শূন্য, তারা এজেন্ট দিতে পারে না বুথে, তাদের ইলেকশনটা হবে কি করে? অর্থাৎ তাদেরকে শাখা সংগঠন বানাতে হবে। দুর্ভাগ্যজনক ব্যাপার এটাই যে তাদের শাখা সংগঠন এত বছর ধরে হয়ে এসেছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি, যাদের অফিসারদের মাইনে আপনার আর আমার ট্যাক্সের টাকায় চলে, সেই ইডি, সেই সিবিআই, সেই এনআইএ, সেই ইনকাম ট্যাক্স এবং আজকের দিনে যুক্ত হয়েছে ইলেকশন কমিশন, প্রত্যেকটাই সাংবিধানিক নিরপেক্ষ এজেন্সি যাদের কাজ আমাদের অধিকার রক্ষা করা, ভারতবর্ষের 140 কোটি মানুষের অধিকার রক্ষা করা। আজ তারা বিজেপির অধিকার রক্ষা করতে মরিয়া হয়ে পড়েছে এবং অবস্থা দেখুন। এই দিক থেকে দাঁড়িয়ে তারা 2019-এ এই সব কিছু প্রয়োগ করেছিল, বলেছিল 2019 তৃণমূল ফিনিশ। কি হলো আপনারাও দেখতে পারবেন। ঠিক আছে, শিক্ষা শিখলো না। 2021 বললো আব কি বার 200 পার, আব কি বার পগার পার হয়ে বেরিয়ে গেল, বুঝলো না। তারপরে এলো 2024-এর লোকসভা নির্বাচনের কি ফলাফল পশ্চিমবঙ্গে আপনারা সবাই জানেন। এখন 2026 এরা বুঝতে পারলো যে না, সব রকম শাখা সংগঠনকে ইউজ করা হয়ে গেছে, বাকি আছে একটাই, তার নাম ইলেকশন কমিশন। তাই 2026-এ ঠিক নির্বাচনের প্রাককালে এসআইআর হবে। একটা প্রসেস যেটা সম্পূর্ণরূপে সাফল্যের সাথে করতে গেলে মাসের পর মাস লেগে যায়, মাসের পর মাস, সেটা কিছু সপ্তাহের মধ্যে শেষ করতে হবে। কেন না? স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন এসআইআর হবে। এন্ড এসআইআর এর মানে ব্যাখ্যা তিনি করেছেন 3টে শব্দ দিয়ে। তিনি বলেছেন ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। অর্থাৎ ডিটেক্ট করতে হবে কারা আমাদের ভোটার, কারা নয়, ভারতবর্ষের ভোটার কিনা প্রয়োজন নেই, কারা বিজেপির ভোটার, কারা নয়। ডিলিট মানে ন্যায্য ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়া। আর ডিপোর্ট, যা সোনালী খাতুনের সাথে কিছুদিন আগেই হলো, আপনারা প্রত্যেকেই জানেন, আলাদা করে বলার আর কোনো অবকাশ থাকে না। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার প্রথম প্রশ্ন, অনুপ্রবেশকারীদের জন্য ব্যাড নিউজ এসআইআর। ঠিক হওয়া উচিত, অনুপ্রবেশকারীদের জন্য এসআইআর করে তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া উচিত। কিন্তু অনুপ্রবেশকারীদের সমস্যা কোথায় হয় জানেন সব থেকে বেশি? সেই রাজ্যগুলিতে, যেই রাজ্যগুলি হচ্ছে সীমান্তবর্তী রাজ্য, সেই রাজ্যগুলিতে সব থেকে বেশি অনুপ্রবেশের সমস্যা থাকে। তাহলে প্রথম প্রশ্ন, অসমে হালকা পুলকা একটা ভোটার রোল ডিভিশন হলো, যাকে বোধহয় ওরা এসআইআর নামও তারা দিল না, কোনো একটা স্পেশাল ডিভিশন বলে বেরিয়ে গেল। মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, সীমান্তবর্তী অঞ্চল, প্রত্যেকটাতেই নয় ভারতীয় জনতা পার্টি, নয়তো ভারতীয় জনতা পার্টি সমর্থিত সরকার। তাই জন্য এই রাজ্যগুলিতে এসআইআর হবে না।
এসআইআর হবে কোথায়? পশ্চিমবঙ্গে। কারণ সামনেই পশ্চিমবঙ্গে ভোট, আর পশ্চিমবঙ্গে বিজেপির সরকার নেই। তাই জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আমি যখন বললাম রাজনৈতিকভাবে একদম সময়সীমা বেঁধে দেওয়া, নির্ধারিত করা একটা প্রক্রিয়া, প্রথম ব্যাখ্যার উত্তর এইটাই হলো কেন রাজনৈতিক ভাবে এটা একদম একটা সময় বেঁধে দেওয়া। সেকেন্ড হচ্ছে প্রাতিষ্ঠানিক একটা সহায়তা। দেখুন, প্রাতিষ্ঠানিক এটা একটা প্রক্রিয়া চলছে, এটা আলাদা করে আর তো প্রমাণ করবার কিছু বাকি নেই। একদিকে যেখানে আমরা ইলেকশন কমিশনকে আক্রমণ করে বলছি যে ইলেকশন কমিশন হ্যাজ টু বি ট্রান্সপারেন্ট উইথ দি এন্টায়ার প্রসেস। ইলেকশন কমিশনকে আমাদের সাংসদরা তারা একটি প্রশ্নমালা তাদের ইলেকশন কমিশনের হাতে তুলে দিয়েছিল যে এই যে এসআইআর প্রক্রিয়া গোটা রাজ্য জুড়ে হচ্ছে, এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে ভুল ত্রুটি কোনগুলো, সেইগুলো একটি লিপি বানিয়ে, একটি লিস্ট বানিয়ে ইলেকশন কমিশনের হাতে তুলে দেওয়া হয়েছিল কিছুদিন আগেই। কিন্তু আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে এইগুলো করে কোনো লাভ হবে না। পার্লামেন্টে এসআইআর নিয়ে ডিসকাশন দেওয়া হচ্ছে না। আমাদের সাংসদরা, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস, তারা ম্যান্ডেট নিয়ে, মানুষের ম্যান্ডেট নিয়ে আজকে ইলেক্টেড হয়েছে, নির্বাচিত হয়েছেন, তারা যাচ্ছেন ইলেকশন কমিশনের কাছে। কোনো সদিচ্ছা নেই ইলেকশন কমিশনের তাদের সাথে দেখা করে আমাদের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। অর্থাৎ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যে হচ্ছে, সেটা তো একেবারে জলের মতন স্বচ্ছ হয়ে যাচ্ছে মানুষের চোখের সামনে। কিন্তু কষ্ট লাগে এটাই ভেবে যে কিভাবে এটা করা হচ্ছে একটা রাজ্যের সাথে, একটি জাতির সাথে, যাদের সাথে রাজনৈতিক বিরোধিতা, একটি অরাজনৈতিক বাঙালি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সরকারি চাকরি করছে, তার সাথে তো রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে না। শুধুমাত্র রাজ্য সরকারকে, পশ্চিমবঙ্গ সরকারকে এবং তৃণমূল কংগ্রেসকে, তাদেরকে হেনস্থা করতে হবে। তাই জন্য বাংলার প্রত্যেকটা মানুষ হোক অত্যাচারিত, ঘুরে বেড়াক তারা কাগজ নিয়ে জায়গায় জায়গায়। এটা প্রাতিষ্ঠানিকভাবে করা হচ্ছে, অত্যন্ত দুঃখজনক। এবার আসি যাদেরকে সাফার করানোর জন্য এটা করা হচ্ছে, এবং তার সাথে সাথে যারা অ্যাকচুয়ালি সাফার করছে। আপনারা ইতিমধ্যেই জানেন কতজন মানুষ ভীত, সন্ত্রস্ত হয়ে তারা মারা গেছেন, তারা আত্মঘাতী হয়েছেন, সুইসাইড করে অনেকেই নিজের প্রাণ নিয়েছেন। কেন না, এই যে প্রক্রিয়া বছরের পর বছর, জেনারেশনের পর জেনারেশন পশ্চিমবঙ্গে থাকছে, তারা, তাদের পরিবার, তাদের বাবা মা, তাদের পূর্বপুরুষ, কিন্তু হয়তো কোনো একটা কারণে কোনো কাগজ নেই বা সঠিক পথে তাদের পরিচালিত করা হচ্ছে না। প্রান্তিক মানুষ, তাদের বুঝতে সমস্যা হচ্ছে যে তারা কোথায় গিয়ে কি কাগজ দেখাবে, কি করে তারা ভোটার লিস্টে তাদের নাম তুলবে। তার মধ্যে অনেক পরিবার, তারা দিন আনে দিন খায়, তাদের সময় নেই এত কিছু দেখবার, বুঝবার। তারা একেবারে ভীত হয়ে, তারা আতঙ্কিত হয়ে, অনেকেই তাদের প্রাণ গেছে, হার্ট অ্যাটাকে বলুন, আত্মঘাতী হয়ে বলুন। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখছি আর একটা নতুন বিপর্যয়, বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের, যাদের দিয়ে ইলেকশন কমিশন এই গোটা এসআইআর প্রক্রিয়া করাচ্ছে, তারাও আস্তে আস্তে মানসিক বিপর্যয়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমি কেন বলছি? কারণ একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন, যেই লিস্টটা অনলাইনে আপলোড করা আছে, যেই ভোটার লিস্ট অনলাইনে আপলোড করা আছে, যেই তালিকা আছে, এবং যেই তালিকা বিএলওদের হাতে দেওয়া হয়েছে, দুটোর মধ্যে একটা তালিকাও মিলছে না, নাম এদিক ওদিক হয়ে যাচ্ছে। নাম্বার 2, ধরুন যে বিএলও একটা কম্পিউটার ইউজ করছে, একটা ল্যাপটপ ইউজ করছে, তার কাছে একটা তালিকা আছে, সে কি করতে পারে? আপনারা যারা কম্পিউটার ইউজ করেন, যারা কম্পিউটার সম্বন্ধে অবগত, আমরা কি করি? একটা বিশাল বড় ডকুমেন্ট, ধরে নিন পিডিএফ ডকুমেন্ট, সেই ডকুমেন্ট থেকে একটা নাম যদি খুঁজে বের করতে হয়, তাহলে আমরা একটা সিম্পল প্রসেস করি, কন্ট্রোল ফাইন্ড করি। তো আপনি এই লিস্টটা ডাউনলোড করে কন্ট্রোল ফাইন্ড করবার চেষ্টা করুন, পারবেন না, কারণ ইট ইজ নট আ মেশিন রিডেবল লিস্ট। অর্থাৎ একটি বিধানসভা কেন্দ্রের
অগণিত বুথের মধ্যে একটি বুথের অগণিত ভোটারের মধ্যে একটি ভোটারের নাম খুঁজে বের করতে কম করে হলেও 15 থেকে 20 মিনিট সময় লাগছে একজনের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু দিনের মধ্যে এনিউমারেশন ফর্ম বিলি করা, সেই ফর্ম তোলা, সেই ফর্ম জমা দেওয়া এবং রাতে বাড়ি ঢুকে এসে সেই ফর্ম আপলোড করা, ডিজিটাইজ করা এমন একটা অ্যাপে যে অ্যাপ নাকি একাধিকবার ক্র্যাশ করে যাচ্ছে। বিএলওদের অবস্থাটা বুঝুন। এই না যে তাদের চাকরি থেকে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে, তাদের কাজটাও করতে হচ্ছে, তাদের এসআইআর এর কাজটাও করতে হচ্ছে। আরে তারা তো মানুষ, তাদের উপরে এই যে অমানবিক চাপ দেওয়া হচ্ছে, তারা কি করে নেবে? তারা কি মেশিন? পরিকাঠামো নেই এই এসআইআর প্রক্রিয়ার, শুধুমাত্র বিজেপিকে জায়গা করে দিতে হবে, তাই জন্য হটকারি তাড়াহুড়ো করে করতে হবে যা করতে হবে। তো আপনারা বলুন কি করে এটা সম্ভব? আত্মঘাতী, সুইসাইড। একদিকে যেখানে ভারতীয় জনতা পার্টির লিডাররা বলছে যে ये सब ড্রামা চল रहा है, অর্থাৎ এতগুলো মানুষের মৃত্যুর ড্রামা, অন্যদিকে বিএলও একেবারে সুইসাইড নোটে লিখে যাচ্ছে বা ভিডিও রেকর্ড করে যাচ্ছে যে সে আর চাপ নিতে পারছে না, তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এবার আপনি বলুন, আপনি আমায় উত্তর দিন, ইজ দিস নট ইনস্টিটিউশনাল মার্ডার? এটা প্রাতিষ্ঠানিক খুন না? আমাদের সহনাগরিকদের আমরা হারাচ্ছি, এই প্রশ্নটা তুলবে কে? কেন এই প্রশ্নের জবাব দেবে না ইলেকশন কমিশন? আপনার হাতে একটু তাকিয়ে দেখুন, রক্ত লেগে আছে। আপনার হাতে একটু তাকিয়ে দেখুন, রক্ত লেগে আছে। আর এর জবাব কিন্তু আপনাদের দিতে হবে, ইলেকশন কমিশনকে দিতে হবে, কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। এবং যাদের অধীনে এই কাজ হচ্ছে এবং যারা ইচ্ছাকৃতভাবে এরকম ভাবে কাজ করে মানুষের প্রাণ নেওয়ার একটা রাস্তা করে দিচ্ছে, তাদেরকে কিন্তু জবাব দিতেই হবে। বিকজ উইথ ইয়োর রেসপন্সিবিলিটি কামস অ্যাকাউন্টেবিলিটি। আর তৃণমূল কংগ্রেস কিন্তু ভালো করে জানে অ্যাকাউন্টেবিলিটি কি করে নিতে হয়। প্রাতিষ্ঠানিক মার্ডার নিয়ে যারা চিৎকার করেছিল কিছুদিন আগে, আপনারা সকলেই জানেন, তারা নিজেরাই প্রাতিষ্ঠানিক মার্ডারে আজকে অতটাই অ্যাকাউন্টলেস। জেনে রাখবেন যে এই কাজটি আজকে মাসের পর মাস ধরে করা উচিত ছিল, কিছু সপ্তাহের মধ্যে করতে গিয়ে মানুষ তার প্রাণ হারিয়েছে। ঠিক যেমন ভাবে মানুষ ডিমনিটাইজেশনের সময়, নোটবন্দির সময় রাস্তায় লাইনে দাঁড়িয়ে প্রাণ হারিয়েছিল, ঠিক তেমন ভাবে যখন মানুষ হঠাৎ করে জিএসটি ইমপ্লিমেন্টেশন হয়ে যাওয়ার পরে তাদের জীবন কার্যত অচল হয়ে পড়েছিল, ঠিক যেমন ভাবে মানুষ করোনার সময় হঠাৎ করে অপরিকল্পিত একটা লকডাউন ঘোষণা করে লাখো পরিযায়ী শ্রমিক, লাখো মানুষ, একদিকে অক্সিজেন নেই হাসপাতালে, একদিকে স্বাস্থ্য ব্যবস্থার বিপর্যয়, সবকিছু নিয়ে করোনায় প্রাণ হারিয়েছিল। আমরা যারা সাধারণ নাগরিক, রাস্তায় বেরিয়ে যদি একটা খুন করে, তাকে তো ধরে পুরো দেওয়া হবে জেলে। কিন্তু এতগুলো নাগরিক যে প্রাতিষ্ঠানিক মার্ডারের জন্য মারা যাচ্ছে, তাদের দায় কে নেবে? তাদের যারা খুনি, তাদেরকে ব্রট টু দ্য বুকস কে করবে? এই কাজটা কিন্তু হচ্ছে না। তাহলে আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার পরের পয়েন্টে চলে আসি। সেটা হচ্ছে যে আমাদের এজেন্ট, বুথের এজেন্ট, আমি এই লাইভের মাধ্যমে নত মস্তকে হাত জোর করে আপনাদের প্রণাম জানাচ্ছি। কারণ আপনারা যেই কাজটা করেছেন, আমাদের প্রত্যেকটা বুথের তৃণমূল কংগ্রেসের এজেন্ট, আপনারা যেই কাজটা করেছেন এবং এখনো পর্যন্ত করে চলেছেন, বিশ্বাস করুন, কুর্নিশ জানাচ্ছি আপনাদের সকলকে। যে বিএলএ 2 এজেন্টরা একেবারে আমাদের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনে বিএলওদের সাথে গিয়ে আপনারাও প্যারালালি আপনাদের কাজটা করেছেন। এরা যদি ভেবে থাকে যে নাম বাদ দিয়ে দেব, ফর্ম জমা পড়বে না, ডেড লেফট ভোটার থাকবে, নাম বাদ দিয়ে দেব, আমরা কেউ যদি ফর্ম না জমা দেয়, শিফটেড থাকে, তাকে আমরা ডেড বলে ঘোষণা করে দেব, অনেক রকম একটা পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনার একেবারে কেন্দ্রবিন্দুতে গিয়ে কিন্তু আপনারা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন এদের ম্যালিশিয়াস ইন্টেন্ট। তাই জন্য বিএলএ 2 এজেন্ট যারা তৃণমূল কংগ্রেসের, আপনাদের সব থেকে আগে প্রণাম জানাচ্ছি। কাজটা আপনারা করেছেন। জেনে রাখুন ভারতীয় জনতা পার্টি,
আপনাদের কাছে আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট শাইনিদি একটা খুব মানে বহুমূল্য কথা বলেছেন। আপনাদের কাছে আছে ইডি, সিবিআই, এনআইএ, ইলেকশন কমিশন, কারিগরি ক্ষমতা। আমাদের কাছে আছে কিন্তু ওই হাওয়াই চটি পড়া একটাই নাম, মমতা। এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা কিন্তু আজকে বুথে বুথে আমাদের ফুটপ্রিন্ট আছে। আর আমাদের বুথ এজেন্টরা কিরম জানেন তো? আমাদের বুথ এজেন্টরা এমনই যে তারা না এক একটা বাড়ির এক একটা ইন্ডিভিজুয়াল সিটিজেনকে, নাগরিককে, ফ্যামিলি মেম্বারকে বাই নেম এই দাদা, ওই দাদা, এই দিদি, এই কাকিমা বলেছেন। কারণ আমাদের বুথ এজেন্টরা সেই পাড়ার বাসিন্দা, তারা বুথ সামলায়। আমাদের বাই নেম বাই ফেস চেনা আছে আমাদের প্রত্যেকটা ভোটারকে। তো আপনারা যদি ভাবেন অবৈধভাবে আপনারা নাম বাদ দেবেন, বি প্রিপেয়ার্ড, কারণ আমাদের এজেন্টরা কিন্তু তাদের লিস্ট নিয়ে প্রিপেয়ার্ড। আপনারা যখন এই সব কারেকশনের যখন সময় আসবে এবং আবারও করে মানুষদের হেনস্থা করা হবে, ডাকা হবে, এই হবে, ওই হবে, আমরা কিন্তু প্রিপেয়ার্ড। আমরা কিন্তু বৈধ নাগরিকদের ভোট কাটতে দেব না। এবং এই কাজটা সম্পূর্ণভাবে আমাদের বিএলএ-টুরা কিন্তু করে গুছিয়ে রেডি রাখছে। আর ভারতীয় জনতা পার্টি, আপনারা বলছেন বিহারে এসআইআর করেছি, আমরা জিতে গেছি, আর বাঙ্গাল কি বাড়ি। দুটো কথায় এই যুক্তিটাকে কাউন্টার করব। প্রথম হচ্ছে, বাংলায় আপনারা এজেন্ট দিতে পেরেছেন? বাংলার প্রায় 80,000 বুথে আপনারা এজেন্ট দিতে পেরেছেন? দিতে পারেননি, পারবেনও না। আপনার এজেন্ট নেই, আপনার গ্রাসরুটে প্রেজেন্স নেই, মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে। তারা কেন আপনার দলের হয়ে কাজ করবে? আপনাদের বুথ এজেন্ট নেই, তাই আপনারা অন্যভাবে জিনিসটাকে গোছাতে চাইছেন। আর বিহারের কথা বলছেন, আপনারা জানেন তো বিহারে একটি এডিআর নামক অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস কিছুদিন আগে তারা একটা রিপোর্ট পেশ করেছে, জাস্ট কিছুদিন আগে, এবং তারা সুপ্রিম কোর্টে গেছে এই রিপোর্ট নিয়ে। তারা বলেছে যে 5 লক্ষ ভোটার এখনো ডুপ্লিকেট আছে বিহারের ভোটার লিস্ট তালিকায় এসআইআর হওয়ার পর। এরা বিহার জিতে গিয়ে এমন করছিল যেন পাশের বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ করেছে, আমরা আমাদের বাড়িতে অন্নপ্রাশন পালন করছি। তাই আমরা সকলেই জানি বিহারে কিভাবে ভোট হয়েছে। বিহারে 5 লক্ষ ডুপ্লিকেট ভোটার এখনো আছে, তাদেরকে রিড আউট করা হয়নি এসআইআর এর পদ্ধতিতে। সুপ্রিম কোর্ট বলেছে ইলেকশন কমিশনকে যে এই দাবির ভিত্তিতে তোমাদের আমাদের ডেটা দিতে হবে। ডিডুপ্লিকেশন সফটওয়্যার, অর্থাৎ একটা সফটওয়্যার ইউজ করে গোটা ভোটার লিস্টে কোনো ডুপ্লিকেশন আছে কিনা সেইটাকে নির্ধারণ করা, সেটাও ইলেকশন কমিশনের কাছে অ্যাভেলেবেল আছে। অডাসিটি দেখুন, ধৃষ্টতা দেখুন, এই সফটওয়্যার ইউজ করবে না, কারণ এইখানেই ভোটের খেলা। সেম ব্যাপার দিল্লিতে হয়েছে, সেম জিনিস অন্যান্য রাজ্যে সম্প্রতিকালে যাদের ভোট হয়েছে সব জায়গায় আমরা দেখতে পেলাম তাই হয়েছে। কিন্তু অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবঙ্গের মধ্যে যে ফান্ডামেন্টাল পার্থক্যটা কি জানেন তো? ফান্ডামেন্টাল পার্থক্য যেটা আমি একটু আগে আপনাকে বললাম, প্রত্যেকটা বুথে আমাদের প্রেজেন্স, এবং একটা এমন দল তৃণমূল কংগ্রেস যারা লড়াই করতে পারে। আপনাদের অন্যান্য রাজ্য কেন জানি না হালকায় ছেড়ে দিয়েছে। আপনাদের যদি মনে হয় পশ্চিমবঙ্গে আপনাদের হালকায় ছেড়ে দেওয়া হবে, যা খুশি তাই আপনারা করতে পারবেন মগের মুলুক, তাহলে আপনারা ভুল রাজ্য সিলেক্ট করেছেন, ভুল রাজ্যে এসেছেন। এই লড়াই যে কোন পর্যায়ে গিয়ে থামবে এটা আপনারা বুঝতে পারবেন না, কারণ মানুষের যে ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং, মানুষের যে ওভারঅল উপলব্ধি, এটা কিন্তু আস্তে আস্তে বদলে যাচ্ছে। মানুষ, সাধারণ মানুষ, তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক হতেও পারে, আবার নাও হতে পারে। সাধারণ মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে দিস ইজ নট আ প্রসেস টু clean out a voter list, to weed out migrants. This is a process to weed out real voters and make place for those voters who will only vote for BJP. এটা ভারতীয় জনতা পার্টির হিতার্থের এসআইআর, এটা সাধারণ মানুষ বুঝে গেছে, কিন্তু এটা আমরা কোনো মতে হতে দেব না। শীর্ষ নেতৃত্ব কি বলেছে? 100% এনিউমারেশন ফর্ম জমা পড়বে। হতেই পারে কেউ ব্যাঙ্গালোরে চাকরি করছে, হতেই পারে কেউ এসব নিয়ে মাথায় ঘামাচ্ছে না, নিউজ দেখছে না। আমাদের বুথ এজেন্টরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছে এবং তাদের গিয়ে বলছে যে আপনারা ফর্ম জমা দিন।
অনেকে ফর্ম কিভাবে ভরতে হয় জানে না, আমাদের এজেন্টরা তাদের হেল্প করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আনাচে কানাচে সহায়তা ক্যাম্প করা হয়েছে। আমি যখন বলেছিলাম যে পরিকাঠামোর দিক থেকে দেখতে গেলে এত উইক, এত আনঅর্গানাইজড এই এসআইআর, কেন বলেছিলাম? প্রত্যেকটা মানুষকে ফর্ম ফিল আপ করিয়ে দেওয়া, তাদের ফর্ম জমা নেওয়া, তাদেরকে এসআইআর প্রসেসে পার্টিসিপেট করানো, এটা তো ইলেকশন কমিশনের কাজ। ইলেকশন কমিশনকে তো দেখতে পাওয়া যাচ্ছে না সরেজমিনে। কাজটা করছে তো তৃণমূল কংগ্রেসের কর্মীরা, তারা কাজ করছে আমাদের নাগরিকদের জন্য, তারা বাড়ি বাড়ি যাচ্ছে, তারা ফর্ম ফিল আপ করতে হেল্প করছে, তারা সহায়তা কেন্দ্র খুলে বসে আছে। আচ্ছা, আমাদের এজেন্টরা কিন্তু কেউ ওই তৃণমূল কংগ্রেসের হায়ার করা এজেন্ট না যে আমরা প্রতি মাসে তাদের মাইনে দিই। তাদেরও কাজকর্ম আছে, তাদেরও ব্যবসা বাণিজ্য আছে, তাদেরও সংসার আছে। তারা সকাল থেকে রাত পর্যন্ত কাজ ছেড়ে, ব্যবসা ছেড়ে, ফ্যামিলি ছেড়ে তারা কিন্তু 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা এসআইআর এর কাজ করছে। কেন? আপনার পরিকাঠামো উইক বলে। কেন করবে তারা? এই যে তাদের পারিশ্রমিক তারা পাচ্ছে না, তাদের মাইনে কাটা যাচ্ছে, তাদের ব্যবসায় ক্ষতি হচ্ছে, এর ক্ষতিপূরণ কে করবে? ইলেকশন কমিশন, আপনি। তাও আমাদের এজেন্টরা বলেছে প্রাণ চলে যাবে, কিন্তু আমরা আমাদের কাজ গুছিয়ে ছাড়বো। এই দিক থেকে দাঁড়িয়ে আমার মনে হয় মোটামুটি যা যা কভার করা আমরা প্রত্যেকটাই কভার করেছি। একদম শুরুতেই আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা লাখ কথার এক কথা বলেছিলেন যে একটা সময় ছিল যখন আমাদের গণতন্ত্রে ভোটাররা তারা বেছে নিত যে তারা কোন সরকার চায়, কাদের চায় সরকারে। আজকে দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে গণতন্ত্র এমন একটি প্রহসন হয়ে দাঁড়িয়েছে, সংবিধান এমন একটি প্রহসন হয়ে দাঁড়িয়েছে যে আজকে এই সরকার বেছে নিচ্ছে যে ভোটার কারা হবে। হাস্যকর। এবং আপনি কি শুধু ভাবছেন যে এই প্রহসন আমরা আমাদের দেশবাসীদের সামনে হচ্ছি? আগে না, একবার গুগলে যাবেন, গুগলে গিয়ে টাইপ করবেন ডেথ ইন ইন্ডিয়া ডিউ টু, এইটুকুনি, ডেথ ইন ইন্ডিয়া ডিউ টু। আপনি জানেন গুগল সাজেশনস দিয়ে দেয় পরপর পরপর পরপর। প্রথম সাজেশনে দেবে ডেথ ইন ইন্ডিয়া ডিউ টু স্নেক বাইট, সেকেন্ডে দেবে ডেথ ইন ইন্ডিয়া ডিউ টু ইলেকট্রিকিউশন, থার্ডে দেবে ডেথ ইন ইন্ডিয়া ডিউ টু এসআইআর। মাথা হেট হয়ে যাওয়া উচিত ইলেকশন কমিশনের, মাথা হেট হয়ে যাওয়া উচিত কেন্দ্রীয় সরকারের। গোটা বিশ্বের সামনে বিশ্বগুরু হতে গিয়ে এই অবস্থা, এই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে আজকে আমাদের কেন্দ্রীয় সরকার, ভারতীয় জনতা পার্টি নামক এই দল। তাই আমি বলবো যে যতই নাড়ু কলকাঠি, আগামী দিনে নবান্নয় আবার হাওয়াই চটি। এবং এই সব কিছু করে মানুষের যারা ধরুন আমাদের ভোট হয়তো দিচ্ছিল না, তাদেরকেও কিন্তু চোখে আঙুল দিয়ে আপনারা দেখিয়ে দিচ্ছেন যে গণতন্ত্র যদি রক্ষা করতে হয়, সংবিধান যদি রক্ষা করতে হয়, এবং মাথা উঁচু করে ধর্ম, বর্ণ, বর্গ নির্বিশেষে যদি বেঁচে থাকতে হয়, নিজের নাগরিকত্বের অধিকার নিয়ে, ন্যূনতম অধিকার, এই অধিকার নিয়ে যদি বেঁচে থাকতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মা মাটি মানুষের সরকার, তৃণমূল কংগ্রেস দল শেষ উত্তর। লাভ ছাড়া ক্ষতি নেই, পশ্চিমবঙ্গে দিদি ছাড়া গতি নেই। এটুকুনি বলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, যারা ইতিমধ্যেই আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেককে আমার যথাস্থানে প্রণাম জানিয়ে এবং আমাদের সহকর্মীদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এসআইআর নিয়ে এই লাইভ শেষ করছি। এসআইআর প্রসেস আমি আপনাদের আমার সহনাগরিকদের জন্য বলে রাখি, এসআইআর প্রসেস এখনো পর্যন্ত চলছে। ফর্ম জমা দেওয়ার দিন একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা আর কোনো কারণেই এই বিলম্ব যাতে না হয়, এনিউমারেশন ফর্ম আপনারা প্রত্যেকে জমা করুন, নিজেদের নাম ভোটার লিস্টে তুলুন, কারণ বকলমে এনআরসির প্রসেস এইটা। এবং অসমে আমরা যেটা দেখতে পেরেছিলাম, এনআরসির দরুন যে 19 লক্ষ নাগরিকদের ঢুকিয়ে দেওয়া হয়েছিল ডিটেনশন ক্যাম্পে এবং অমানবিক অত্যাচারের সম্মুখীন হয়েছিল তারা, হ্যাঁ আজকে 21 শতাব্দীতে দাঁড়িয়ে এটাও হয়তো আমাদের দেখতে হতে পারে। এইটা রুখে দাঁড়াতে, এদের ম্যালিশিয়াস ইন্টেন্ট রুখে দাঁড়াতে ভারতীয় জনতা পার্টির একনায়কতান্ত্রিক অত্যাচারী অবিচারের শক্তিকে রুখে দাঁড়াতে কিন্তু আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ অনস্বীকার্য। তাই প্রত্যেকে নিজেদের দায়িত্ব নাগরিক হিসেবে পালন করুন। কোথাও গিয়ে একটুকুনিও সংশয় থাকে এসআইআর সংক্রান্ত, রাস্তাঘাটে যে কোনো তৃণমূল কর্মীকে একেবারে কলার ধরে ডেকে তার থেকে হেল্প নিয়ে নেবেন, কারণ তারা আপনাদের হেল্প করতে বদ্ধপরিকর।
নমস্কার, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা।